এত রিস্ক নিলেন? আর কি করবো ভাই, যাতে হবে। ঈদযাত্রার শেষ দিনে সবকিছু তুচ্ছ করে বাড়ি ফিরতে মরিয়া মানুষ। কানায় কানায় পূর্ণ লঞ্চ, কেবিনে গাদাগাদি, ঝুঁকি নিয়েও ট্রেনের ছাদে শত শত যাত্রী। খুব ভালো লাগছে, ব্যাপারটা অন্যরকম। আজকে তুলনামূলক একটু চাপ কম। দায়িত্ব স্বজন সবাই দেশ গ্রামে আছে, এরা দেশে যাইতে আছে। কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয়। শত কষ্ট বেদনা ভোগ করেও বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও যানজটহীন যাত্রায় স্বস্তি। রাস্তায় কোনো রকম জ্যাম পাই নাই, সরাসরি চলে আসছি। গাড়িতে 1000 টাকা টিকিট চায়, এই কারণে এই অবস্থায় আসতেছে। যানজট সেরকম নাই, ভালোই, রাস্তা একদম ফ্রি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির পশুর হাট কোথাও ফাঁকা, কোথাও জমজমাট। দাম কমিয়েও ক্রেতা ধরতে পারছেন না বড় ব্যাপারীরা। লাভ ক্ষতির হিসেব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, 5 স্তরের নিরাপত্তা বলয়। সৌদি আরব সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপিত। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে জামাত। এবং বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে ঈদের দিন ভোরে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সেন্ট ভিনসেন্টের উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। সমীকরণের জটিলতা এড়াতে জয়ই লক্ষ্য। যে করেই হোক ঈদ উদযাপন করতে হবে প্রিয়জনদের সঙ্গে। এ কারণে ঈদযাত্রার শেষ দিনেও লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড় ঘরমুখী মানুষের। টিকিট মিলবে না, অতিরিক্ত ভিড় থাকবে, এসব জেনেও তারা আসেন টার্মিনালে। ঝুঁকি নিয়ে কেউ ওঠেন ট্রেনের ছাদে, কেউ আবার ঠাঁই নেন লঞ্চের পাটাতনে। ভ্যাপসা গরমে ভোগান্তি থাকলেও প্রিয়জনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি সবাই। রাত পোহালেই ঈদ। এরপরও প্রিয়জনদের কাছে যেতে মানুষের চেষ্টার যেন শেষ নেই। যে কোনো মূল্যে ফিরতে হবে বাড়ি। সকাল থেকে সন্ধ্যা সদরঘাটে যেন ভিড় কমছেই না দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। পন্টুন থেকে লঞ্চের ডেক, সবখানেই ছিল উপচে পড়া ভিড়। বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ছোট বড় লঞ্চ। দিনের শেষ ভাগে যাত্রীদের ভিড় আরো বাড়ে। বিপদ হইলো তারা যাইবো, দেশ ঈদ করবো, এটাই তার আনন্দ। শত কষ্ট বেদনা ভোগ করেও বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এই কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয়। ঈদযাত্রার শেষ দিনে অতিরিক্ত যাত্রীর চাপে ভোর থেকেই ভেঙে পড়ে ট্রেনের শৃঙ্খলা। এদিন উত্তরবঙ্গের সবকটি ট্রেনেই ছিল ছাদ ভর্তি মানুষ। তাদের ঠেকাতে আরএনবি কিংবা রেল পুলিশের তৎপরতাও দেখা যায়নি। ট্রেন প্ল্যাটফর্মে ভিড়লেই শুরু হয় হুড়োহুড়ি। কাঙ্ক্ষিত আসন পর্যন্ত যেতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হন যাত্রীরা। যেখানে যে অবস্থায় আছে পা হাত সেখানে সেইভাবেই। টিকিট কিনছি আমি, টিকিট পর্যন্ত যাইতে পারতেছি না। রিস্ক নিয়ে হলো বাড়িতে যেতে হবে সবার সাথে ঈদ করার জন্য। এবারের ঈদযাত্রা সফল দাবি করে রেল কর্তৃপক্ষ বলছে, শত চেষ্টা করেও ছাদে ভ্রমণ ঠেকানো যায়নি। নারী টানে বাড়ি ফিরবে, তারা যে কোনো মূল্যে ছাদে উঠে যাবে বা ট্রেনে উঠে যাবে, এই কারণে আমরা ছাদ থেকে ওদেরকে নামাতে পারিনি। এদিকে ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। মহাখালী বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের বেচাকেনায় প্রায় ফাঁকা রাজধানীর পশুর হাট। দিন শেষে লাভের পাল্লাই ভারী বলে জানালেন ব্যাপারী খামারিরা। তবে দাম পড়তির আশায় এখনও হাটে হাটে ঘুরছেন অনেক ক্রেতা। এরই মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। তখনও পশু কিনতে বেশ তোড়জোড় চলছে দরদামে, যখন কোরবানির আনুষ্ঠানিকতা শুরুর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। উনি চেয়েছে 90, আমি বললাম 75। কালকে আসলে একটু কম পাইতাম, ওই তুলনায় তো চালায় তো ওই তুলনায় ভালো, খারাপও না। এই গরুটা আমার 160 কেনা, এই জোড়া 320 কেনা, দাম করে সর্বোচ্চ 260 250। গতকালকে মোটামুটি ভালোই মানুষ ক্রেতা ছিল হাটে এবং অনেক গরু বিক্রি হয়েছে আমাদের, এবং আলহামদুলিল্লাহ এখনো গরু অনেক আছে, আরো গরু আসতেছে। রোববার বিকেলে দেখা গেল রাজধানীর অন্যতম বড় কোরবানির পশুর হাট ধোলাইখালে বিক্রি হয়ে গেছে প্রায় সব গরু। শেষ দিনের বেচাকেনায় বেশিরভাগ ব্যাপারী খামারি লাভের কথা জানালেও কেউ কেউ দিলেন লোকসানি হিসেব। 10টা গরু নিয়ে আসছি, আমার আর 2টা গরু আছে,
মোটামুটি বাজার ভালো। দুইটা গরুতে লাভ আসলে আর দুইটা গরুতে এমন লস হয়েছে যে ওটা কাভারও হয় না। কালকে আসলে বোধহয় একটু ভালো হতো, আসে সেটা ওই রকম দাম পাই নাই। যারা কিনতে পেরেছেন তারা জানালেন কিনে জিতেছেন, আর যারা এখনো ঘুরছেন এ হাট থেকে ও হাটে শেষ সময়ের দাম পড়তির প্রহর গুনছেন তারা। 3 দিন যাবত ঘুরতেছি, বড়গুলোর দাম একটু কম, ছোটগুলোর দাম বেশি, অনেক বেশি যাচ্ছে। এই 80 থেকে 90 ভিতরে এই ধরনের রেঞ্জে করতেছে, পাচ্ছি না। আজকের প্রাইস একটু অস্বাভাবিক, মানে অনেক পার্থক্য। গ্যাসের বছরতে প্রত্যেকটা গরু 20,000, 30,000, 40,000 টাকা দাম বেশি চাইতেছে। একদিকে শেষ সময়ে ভালো দামে বিক্রির জন্য যেমন রোববার বিকেলেও ট্রাকে করে গরু এসেছে হাটে, তেমনি হাট শেষ বিবেচনায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে দিয়েছে সিটি কর্পোরেশন। হাটের কিছু অংশ খালি হয়ে গেছে, খালি হওয়া অংশগুলো আমরা ইজাদার কর্তৃকও কিছু বাস খোলা হয়েছে এবং আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী এবং কিছু আমাদের অতিরিক্ত জনবল দিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। রাতের মধ্যে হাটে থাকা সব পশু বিক্রি শেষ হওয়ার প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। শেষ মুহূর্তের কেনাকাটা এখনও জমজমাট। রাজধানীর পশুর হাট রাত 11টা পার হয়ে গেছে, তবুও বেচাকেনা চলছে এবং এখন পর্যন্ত সেই একই প্রতিক্রিয়ার ভেতর দিয়ে বেচাকেনা চলছে। অর্থাৎ যারা কিনতে পারছেন তারা বলছেন মোটামুটিভাবে দাম তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারছেন, এবং যারা এখনও পশু নিয়ে বসে আছেন অর্থাৎ দাঁড়িয়ে আছেন বিক্রির জন্য তারা আসলে বলছেন দাম পাওয়া যাচ্ছে না, দাম করছেন না ক্রেতারা। অর্থাৎ তারা যেভাবে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা মতো দাম না পাওয়াতে তারা ছাড়তে পারছেন, এবং অনেকে এর মধ্যে বলেছেন তারা যদি প্রত্যাশা মতো দামে না পান তাহলে হয়তো ফিরিয়ে নিয়ে যাবেন, কিন্তু যে দাম তারা শুনতে পাচ্ছেন ক্রেতার কাছ থেকে সেই দামে তারা বিক্রি করবেন না। এখন পর্যন্ত এই হাটে বেশ সংখ্যক পশু রয়েছে, যে পশু সেই তুলনায় আসলে ক্রেতা কম, যেটি বিক্রেতারা বলছেন যে তার কারণে তারা আসলে বেশি দাম হাঁকিয়ে খুব একটা সুবিধা করতে পারছেন না, আর ক্রেতারা দেখে শুনে কিনে নিতে পারছেন শেষ মুহূর্তে যারা কিনতে চেয়েছিলেন। যেহেতু আর মাত্র কয়েক ঘন্টার সুযোগ রয়েছে এই কোরবানির পশু কেনার এই হাটে, অন্তত ঈদের দিনের জন্য। এরপরে অবশ্যই ঈদের দিনেও বেচা বিক্রি চলে, কিন্তু তবু আজকের জন্য যে ঈদের শেষ হাট হিসেবে যে বেচাকেনা সেই বেচাকেনাটা বেশ খানিকটা চলছে। তবে কিছুটা এখনও জমজমাট বলা যায়, কিন্তু ঘণ্টাখানেক আগে যত মানুষ ছিলেন, যত ক্রেতা বিক্রেতা যতটা মুখর ছিল এই হাট, ঠিক ততটা না, তার চেয়ে কিছুটা কমে গেছে। আবার কিছুক্ষণ পরে হয়তো মানুষজন আবার আরেক দফায় আসবেন এবং বেচাকেনা বাড়বে বা বেশি হবে, ঠিক সেই অপেক্ষা আছেন। আমরা যদি দেখাই যে বেশ সংখ্যক পশুর খামারি এবং ব্যাপারী তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছেন, পরবর্তী যে আরেক দফায় যে বেচাকেনা জমবে সেই প্রত্যাশায় আছেন, এবং সেই যে ছোট মাঝারি গরুর যে বিক্রি বেশি সেটি আমরা দেখেছি। বড় গরুর ব্যাপারে সেই একই কথা, তারা ক্রেতা পাচ্ছেন না, দাম আগে যতটা তারা হাঁকছিলেন তার চেয়ে বেশ খানিকটা কমে দাম চাচ্ছেন, কিন্তু তারপরেও সেই দামেরও আসলে ক্রেতা পাচ্ছে না। তো যারা খামারি রয়েছেন তারাও আসলে বলছেন যে তাদের যদি লোকসানের হিসেবটা অনেকটা যদি সহনশীল পর্যায়ে আসে তাহলে হয়তো বড় গরু তারা বিক্রি করে দিয়ে যেতে চান। তো স্বাভাবিকভাবেই যে এই যে গরুর হাট, কোরবানির পশুর হাট বিকেল পর্যন্ত বেশ খানিকটা বিক্রি পরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তবে সন্ধ্যা পরে থেকে আবারও জমে উঠেছে এটাই বলা যায়। তো এখান থেকে আমার কাছে এই মুহূর্তেই ছিল সবশেষ খবর। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটের বেচাকেনার খবর জানছিলাম গাবতলী থেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
ঈদের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নেওয়া হয়েছে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। জঙ্গি তৎপরতার আগাম তথ্য না থাকলেও বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে একথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক। ঈদগাহ ময়দানের যে জামাত সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ঈদের দিন এবং ঈদ পরবর্তী সময়ে আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। সর্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সৌদি আরবের মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কোরবানি করেন হাজিরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। কেউ মুজদালিফা থেকে আবার কেউ মিনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কঙ্কর সংগ্রহ করেন। সেখানে পৌঁছে বড় জামারায় 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার আগ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করা সুন্নত। এদিন সূর্য ওঠা থেকে শুরু করে 11 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত 3 দিন কঙ্কর নিক্ষেপ করা হয়। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সেখানে পশু কোরবানি করেন তারা। কোরবানি শেষে মাথা মুন্ডন করে এহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। হজের সবশেষ ফরজ বিধান হলো তাওয়াফে জিয়ারত। একে তাওয়াফে ইবাদাও বলা হয়। 10 জিলহজ ফজরের সূর্য ওঠার পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে পর্যন্ত এই তাওয়াফ করা যায়। তবে যত তাড়াতাড়ি সম্ভব তাওয়াফ করে নেওয়াটাই উত্তম। 11 জিলহজ 3টি শয়তানকে 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি সত্ত্বেও যেন পররাষ্ট্রনীতির কারণেই সরকার উদ্যোগ নিচ্ছে না। সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। অপহরণের 5 ঘন্টা পর উদ্ধার হয়েছেন সময় সংবাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আবিদুর রহমান। রাত 9:30টার দিকে ধামরাই থানার পুলিশ তাকে উপজেলার শ্রীরামপুরের ভাটারখোলা থেকে উদ্ধার করেছে। ঈদের ছুটিতে রোববার বিকেলে রাজধানীর গাবতলী থেকে চন্দ্রা যাওয়ার উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন আবিদ। সেখান থেকে নামার পর টাঙ্গাইল যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। এমন সময় একটি প্রাইভেট কার এসে টাঙ্গাইলে যাওয়ার কথা জানায়। আগেই ওই গাড়িতে চালক সহ ছিলেন 3 জন। পথে অপর যাত্রীরা আবিদের চোখ, হাত, পা বেঁধে মারধর শুরু করে। স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয় 5 লাখ টাকা। মোবাইলে আর্থিক লেনদেনের অ্যাপের মাধ্যমে 1 লাখ টাকা পাঠান স্বজনরা। বিষয়টি পুলিশকে জানালে কাজ শুরু করে। ঢাকার ধামরাই থানা পুলিশ এবং ডিবি দক্ষিণ সহ কয়েকটি টিমের প্রায় 5 ঘন্টার চেষ্টায় উদ্ধার হন আবিদ। পাহাড়ি ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের খাসিয়ামারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এখনও পানির নিচে অন্তত 10টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, আউশ, সবজি ক্ষেত ও ঘরবাড়ি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে রয়েছে বন্যার শঙ্কা। প্রচণ্ড গতিতে ঢুকছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি। বৃষ্টি যেন মরার ওপর খাড়ার ঘা। রোববার ভোর থেকে বেলা 11টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হয়।
ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই ঢল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা, চেলা, চলতি, মরাচেলা, খাসিয়ামারা, মৌলা, কালিউরি ও ধুমখালি সহ সকল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের ওপার থেকে বয়ে আসা খাসিয়ামারা নদীর স্রোতে লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া, ইদ্রিসপুর, চৌকিরঘাট বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে আমনের বীজতলা, আউশ, সবজি ক্ষেত ও ঘরবাড়ি। এখনো পানির নিচে লক্ষ্মীপুর, বগলা বাজার ও বাংলা বাজার ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। এছাড়া ছাতক উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। উপরে পানির চাপটা বেশি বাড়ার কারণে আজকে দুই পারের এই ক্ষতির সম্মুখীন হয়েছে। পানিটা বাড়লে যদি আমরা রাস্তা বেরিবান ভাঙে আমরা একদম নিঃস্ব হয়ে যাই। খুব বিপাকে আছি, খাওয়া দাওয়া চুলার মেজে নান্দা চলে না। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৬ মে বছরের প্রথম দফা ও ১৩ জুন দ্বিতীয় দফায় সুনামগঞ্জ সদর, ছাতক, বিশম্ভরপুর, তাহিরপুর এবং ১৫ জুন তৃতীয় দফায় দোয়াবাজার উপজেলায় পাহাড়ি ঢল নামে। সময় সংবাদ, সুনামগঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, কিন্তু ঈদ আনন্দের ছিটে ফোঁটাও যেন নেই অবরুদ্ধ গাজা উপত্যকায়। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসবের মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের দখলদার বাহিনী। ফিলিস্তিনিরা বলছে, পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপনের কথা থাকলেও হামলায় প্রাণ ঝরেছে অনেকের। এদিকে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে ঈদের নামাজ আদায়ে ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লির। অন্যদিকে দক্ষিণ গাজায় আরও বেশি ত্রাণ সামগ্রী প্রবেশের স্বার্থে রাফার কেরেম শালোম ক্রসিংয়ে প্রতিদিন 11 ঘন্টা হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।